রাজ্য বুঝতে পারছে যে কন্টেম্পটে কোনোভাবেই পিঠ বাঁচানো সম্ভব হবে না। মডালিটিসটা যতক্ষণ না আসছে ততক্ষণ বলা সম্ভব নয় যে কিভাবে দিয়ে দেবে। বকেয়া ডিএ না পাওয়া নিয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভে একাধিকবার উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গ। সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার রায় দিলেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন বিষয়টি এখনো বিচারাধীন। এমনকি তিনি এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে একটি পিটিশনও দাখিল করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার ঠিক আগেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই টুইট করে জানিয়েছেন বিষয়টি। আইনজীবী ফিরদৌস শামীম ট্রু নিউজ বাংলাকে বললেন, ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে রাজ্য সরকারকে। ইসি ভোট ঘোষণার ঠিক ৮০ মিনিট আগে সাবজুডিস ম্যাটারে যে জিনিসটা পড়েছিল এত বছর ধরে, সে বকেয়া ডিএ নাকি ক্লিয়ার করে দেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। আসলে কারণটা কি খুলে যদি আপনি দর্শকদের বলেন, গোপন কথাটা কি? দেখুন আমি প্রথমেই বলি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। এটা 5ই ফেব্রুয়ারির নির্দেশ। তার যেদিন নির্দেশ হয় সেদিনই অর্ডার কমিউনিকেট করা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে। আমি যাদের আইনজীবী মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, আমি নিজে গিয়ে নবান্নে সেই অর্ডার কমিউনিকেট করেছি। তারপরে তার 8তম দিনে, 7 দিন শেষ হয়ে যাওয়ার পরেই কন্টেম্প নোটিশ দিয়েছি। তার 8তম দিনে কন্টেম্প অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে জমা পড়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামনে 3টে প্রসিডিংস পেন্ডিং। একটা হচ্ছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের পক্ষ থেকে টাইম চেয়ে, অপরদিকে রিভিউ, আরেকটি হচ্ছে কন্টেম্প অ্যাপ্লিকেশন। রাজ্য বুঝতে পারছে যে কন্টেম্পটে কোনোভাবেই পিঠ বাঁচানো সম্ভব হবে না। তার কারণ পার্টি টু দ্য প্রসিডিংস মুখ্য সচিব এবং অর্থ সচিব, তাদের বিরুদ্ধে কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে বলেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়রা তারা মামলা ফাইল করেছেন। আমি মামলা ফাইল করেছি। তারপরে সেই মামলা যে কোনো সময় শুনানির জন্য আসতে পারে। ফলে ভোটের আগে সেই মামলা শুনানি এলে সেটা সরকারের ক্ষেত্রে যথেষ্ট বিড়ম্বনা। সেটা বুঝতে পেরেই হয়তোবা তিনি এক্সে পোস্ট করেছেন, কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আপলোড হয়নি। নোটিফিকেশনটা আসলেই বোঝা যাবে যে আসলে তিনি কিভাবে দিতে চেয়েছেন বা দেবেন। কারণ তিনি লিখেছেন সেই এক্সের পোস্টে যে মডালিটিসগুলো ফিনান্স ডিপার্টমেন্ট সাবসিকুয়েন্টলি নোটিশ দিয়ে জানিয়ে দেবে। ফলে মডালিটিসটা যতক্ষণ না আসছে ততক্ষণ বলা সম্ভব নয় যে কিভাবে দিয়ে দেবে। দেখুন, মুখে বললেই তো আর হয় না, কারণ এক্সপোস্টে তো সরকারি কাজ চলে না। সরকারি কাজ চলে তার নোটিফিকেশনের মধ্য দিয়ে, সরকারি নথির মধ্য দিয়ে। সরকারি নথি সেটা পরিষ্কারভাবে না দিলে এটা বলা সম্ভব নয় যে আদৌ সরকার কিভাবে কোন মডালিটিসে সে তাদের কর্মচারীদের দিচ্ছেন। তবে একটা আশার কথা নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এক্সপোস্ট করেছেন, ফলে অবিশ্বাস করার কোনো জায়গা নেই, সেখানে বিশ্বাস করতেই হয়। আমরা তো এটা, আমি যদি একটু পিছনে যাই, আমরা তো এটা দেখেছি যে সুপ্রিম কোর্ট আলটিমেট ভার্ডিক্ট দেওয়ার পরেও উনি রিভিউ পিটিশন চেয়েছেন তার উপরে, এটা আমরা দেখেছি। এরপরে কিভাবে আমরা মেনে নেব যে না উনি সরকারে এলে ডিএ ঠিক পাবে? মানে দেখুন, সরকারে আসা বা না আসার সঙ্গে ডিএ পাওয়ার এখন আর সম্পর্ক নেই। 31 মার্চ ডেডলাইন ছিল 25% এর জন্য। আমি যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিই যে উনি সরকারে আসবেন বা আসবেন না, তাতে কিন্তু আদালতের রায় থেকে যাবে। সরকার হচ্ছে একটা কন্টিনিউয়াস পদ্ধতি। কালকে যদি অন্য কেউ সরকার গঠন করে, কালকে ধরুন আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম বা সত্যই হয়তো ঘটবে বিজেপি সরকারে এলো, তাহলে তাদের জন্য কি রায়টা পরিবর্তন হয়ে যাবেন না? বা উনি সরকারে এলেন, তাদের জন্য রায় পরিবর্তন হবেন না? কালকে যখন বামফ্রন্ট সরকার এলো, তাদের জন্য রায় পরিবর্তন হয়ে যাবেন না? কংগ্রেস সরকারে এলো, তাদের জন্য রায় পরিবর্তন হয়ে যাবেন না? সরকারে যেই থাকবেন ওই সুপ্রিম কোর্টের রায় ওটাই থাকবে। পারফরমেন্ট এমপ্লয়ি ভোট ব্যাংকের মাত্র 3% কাছাকাছি, সেই জন্যই মমতা ব্যানার্জি এতদিন ধরে এটাতে এতটা বদার্ড ছিল না। আর এখন সেটা গিয়ে কি হলো, এখন কি হলো নির্বাচনের আগে বা ইসি নির্বাচনের ডেট ঘোষণা করার আগে কি ধরনের প্রেসারের মুখেও হয়তো উনি পড়েছেন যে উনি ঘোষণা করে দিলেন বকেয়া ডিএ ক্লিয়ার করে দেবেন? আমার মনে হয় 3টে ফ্যাক্টর বলবো আমি। এক, আদালতের রায় এবং আদালতের সামনে কন্টেম্প প্রসিডিংস পেন্ডিং থাকা।
ভোটের আগে যদি এই কন্টেম্প প্রসিডিংস ওঠে তাহলে সরকারের যে বিড়ম্বনা হবে সেটা সরকারের জন্য খুব কঠিন হয়ে যাবে, প্রথম। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে, আপনারা জানেন যে 13 তারিখ যে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রভাব, মানে সেখানে সমস্ত সংগঠন, মানে সমস্ত সংগঠন বলতে সমস্ত সংগঠন, সেখানে ইভেন শাসকপন্থী সংগঠনরাও এবং তাদের সদস্য সমর্থকরা তারাও কিন্তু ধর্মঘটকে সমর্থন করেছেন। সবাই হয়তো করেননি, কিন্তু শাসকপন্থী অনেক লোকজনও করেছেন। তার কারণ কি? এটা পেটের দাবি। ফলে তারা মানে সেই এবিটিএ থেকে শুরু করে বিপিটিএ, কোঅর্ডিনেশন কমিটির মতো বামপন্থী সংগঠন বা যৌথ মঞ্চ, এরকম অনেক সংগঠন যেমন করেছেন, বা সংগ্রামী যৌথ মঞ্চ, যারা যারা ছিলেন প্রত্যেকেই করেছেন। সঙ্গে আবার দেখবেন কিছু মানে তৃণমূলপন্থী মানুষজন তারাও সমর্থন করেছেন। কিন্তু মানে তার থেকেও মানে যেটা বড় ফ্যাক্টর, আপনি যে বললেন না 3%, এরা কিন্তু ভোটটা পরিচালনা করে। শতাংশের হিসেবে 3 হতে পারে, কিন্তু এই শিক্ষক কুল তারাই প্রিজাইডিং অফিসার হন। ফলে এই যে সরকারি আধিকারিক বা সরকারি কর্মী তারাই প্রিজাইডিং অফিসার, তারাই ভোট পরিচালনা করে। ফলে এইটা ভোট পরিচালনার ক্ষেত্রে মানে সেটা হয়তো বোঝেছেন যে কোথাও একটা হয়তো তাদেরকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়ো করে আরো বেশি ডিএটাকে অ্যানাউন্স করে দিল। কারণ আর তো রাস্তা উনি দেখছেন না, ভোট রিগিং করার তো সব রকম রাস্তা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে, দেখুন এসআইআর এর ফলে প্রথমেই যেটা নামটা বাতিল হয়েছে মৃত ভোটার, সেই মৃত ভোটারের নাম বাতিল হয়ে যাওয়ার জন্য দেখবেন একটা যে ভোটারগুলোর ভোট সাধারণভাবে যারা শাসক পক্ষে থাকতো তাদের মানে তাদের লোকজনই একটা ভোট মেশিনারির মাধ্যম দিয়ে সেই ভোটটা তাদের পক্ষে নিয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা করতেন। এক। দ্বিতীয় আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর বাইরে গিয়ে আপনি যদি দেখেন যে শাসক পক্ষের ভোটের একটা বড় অংশ নেমে গেল। দ্বিতীয় হচ্ছে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এ নিয়ে তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রতি বছর এসএসসি হচ্ছে না, টেট হচ্ছে না, তারপরে যাই বা নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে, সরকারি কর্মী ডিএ পাচ্ছে না, বেসরকারি কর্মসংস্থান নেই, ফলে বেসরকারি উদ্যোগ নেই, মানে চারিদিকে একটা না পাওয়ার একটা চেতনা তৈরি হয়েছে। সেই থেকে কোথাও না কোথাও একটা মানুষজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু প্রায়শই ঘটে যাচ্ছে। এটা বুঝতে পারছেন যে মানুষজন বিরুদ্ধাচরণ করছে, এক। দ্বিতীয় হচ্ছে দেখবেন আপনি এই রিসেন্ট যে কতগুলো রাজনৈতিক কর্মকাণ্ড ঘটেছে, সেই রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও পরিষ্কার হচ্ছে যে শাসক দলের জনভিত্তি কমছে। তার কারণ আপনি যদি দেখেন কিভাবে এটা অ্যানালিসিস করবেন, দেখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন ক্ষমতায় আসার পূর্বে তাদের দেখবেন যে কোনো বিষয় নিয়ে আন্দোলনের যেমন তীব্রতা ছিল সেরকম কন্টিনিউটি ছিল। আপনি এসআইআর নিয়ে দেখবেন তিনি এখানে আন্দোলন করতে বসলেন, কিন্তু মানে স্বাস্থ্যের অজুহাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে উঠে গেলেন। তাহলে কি আমরা বলবো ফিরদৌসদা, মমতা ব্যানার্জি এতটাই বোকা যে সরকারি আধিকারিকরা তার ভোট বাঁচাবে বা তাকে ভোট করাতে সাহায্য, বাংলায় তো ভোট করানো হয়, ভোট হয় না, ভোট করাতে সাহায্য করবে, সেই সরকারি কর্মচারীদেরই টাকা আটকে দিয়ে এতদিন সাবজুডিস করে দিচ্ছিল। তো সে যেদিন বলেছিলেন সেদিন যেমন সাবজুডিস ছিল, আজও তো সাবজুডিস। দেখুন এটা প্রশ্ন নয়। দেখুন আমি মনে করি না কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দলই পুরোপুরি সরকারি ব্যবস্থাপনার উপর নির্ভর করে, এবং করা উচিত নয়। হ্যাঁ, প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন, সেটাকে তার উপর ডিপেন্ডেন্ট হবেন, কিন্তু রাজনৈতিক কাজকর্ম পরিচালনার জন্য কখনোই প্রশাসনিক পদাধিকারীদের উপর নির্ভর করা উচিত নয়। এবং সেটা যদি করেন, যে রাজনৈতিক নেতা বা নেত্রী বা কর্মী যেই তার উপর নির্ভরশীল হয়েছে, তার রাজনৈতিক মানে আমি জীবনের বলবো যে পরিসমাপ্তি ঘটেছে। তার কারণ হচ্ছে প্রশাসন বা প্রশাসনিক যে দৃষ্টিভঙ্গি, একজন দীর্ঘদিন প্রশাসনে থাকার ফলে যে প্রশাসনিক আধিকারিকের যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়, আর একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর দৃষ্টিভঙ্গি সবসময় এক হয় না, হওয়া উচিত নয়। তার কারণ একজন প্রশাসনিক কর্তা বা কর্ত্রী তিনি তার নিজস্ব প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে সমাজটিকে দেখেন, এবং দীর্ঘদিন এই যে বাবু কালচারে থাকার জন্য
তাদের মধ্যে একটা অ্যালিনেশন তৈরি হয়। কিন্তু একজন রাজনৈতিক নেতা বা নেত্রীকে প্রতি 5 বছর অন্তর অন্তর বা 5 বছর কেন বলবো, প্রতিদিনই তাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে হয়। ফলে সমাজের যে প্রতি মুহূর্তের যে পরিবর্তিত পরিস্থিতির মানুষের জীবনে কি প্রভাব ফেলছে, এটার স্পন্দন তারা যত সহজে পান, একজন প্রশাসনিক কর্তা বা কর্ত্রী সেটা তত সহজে পান না। ফলে তার যে দৃষ্টিভঙ্গি এবং একজন রাজনৈতিক নেতার দৃষ্টিভঙ্গি এক হয় না, হওয়া উচিত নয়। এবার অনেকেই হয়তো রাজনৈতিক নেতা বা নেত্রী যারা প্রশাসন পরিচালনা করেন, বিশেষ করে ধরুন যারা মন্ত্রী হিসেবে যারা কার্যভার গ্রহণ করেছেন, তারা খুব স্বাভাবিকভাবে তারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, এই পার্মানেন্ট এক্সিকিউটিভের দ্বারা অনেক সময় প্রভাবিত হয়ে যান, ঠিকভাবেই হোক বা ভুলভাবেই হোক। তার ফলে অনেক সময় কিন্তু তাদের রাজনৈতিক জীবনে সেটা কিন্তু যথেষ্ট ব্লান্ডার হয়ে যায়। এটা বিভিন্ন সময় ঘটেছে। ডিএ দেবেন শুধু টুইট করেছেন, আপনি আগেও যখন বললেন কোনো নোটিফিকেশন নেই, কোনো ফর্মাল কিছু এখনো বলা হয়নি, ডেটও বলা হয়নি যে 31 মার্চের মধ্যে দেওয়া হবে কি হবে না। ব্যাপারটা খুবই ধোঁয়াশা এখনো আমরা মনে করব, যদিও আপনি বললেন কিছুটা দেওয়ার সম্ভাবনা প্রবল আমি মনে করি। তার কারণ হচ্ছে অনেকে বলবেন মডেল কোড অফ কন্ডাক্ট চালু, কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কখনোই অন্তরায় হতে পারে না যদি সেটা আদালতের রায়ের ক্ষেত্রে মানে সেই রায় পালন হয়। তার কারণ আপনি বলবেন যে মানে সরকার পক্ষ খুব স্বাভাবিকভাবে বলবে যে আদালতে এই রায় দিয়েছিলেন, সেই রায় বেসিক্যালি আমি পালন করার জন্য এই নোটিফিকেশন। ফলে সেই নোটিফিকেশন আসাটা একেবারেই বাস্তবসম্মত এবং আসা উচিত। তার কারণ আদালতের রায় হয়েছে, আপনি রায় যদি না মানেন উল্টে কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে, ফলে উইলফুলি ডিসওবে করতে পারেন না। সেই কারণেই একটা নোটিফিকেশন দেওয়া অবশ্যই উচিত যে, এবং এই নোটিফিকেশনটা আগেই হতে পারতো। যেদিন ওই 5 তারিখে 5ই ফেব্রুয়ারি সেদিনই যদি এই সময় টময় না চেয়ে এত কিছু না করে, এই লিগাল এক্সপেন্সেস ইনকার না করে আপনি বলতে পারতেন যে আমি ইমিডিয়েটলি মিটিয়ে দেবো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। আমরা তো সেই জন্যই প্রথমেই কন্টেম্পট অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে জমা করিনি। প্রথমে আমরা অর্ডার কমিউনিকেট করেছি, তারপরে কন্টেম্পট নোটিশ দিয়েছি, তারপরে কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছি। আমরা চেয়েছিলাম যে দেখুন, এই যে কর্মচারীরা, এরা তো সরকারি কর্মচারী, এরা সারা দিন রাত জনসেবা করেন, তার জন্য তাদের ন্যায্যতার সঙ্গে ডিএ মিটিয়ে দেওয়া এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। এবং ডিএ যে এআইসিপি অনুযায়ী দিতে হবে সেটা রোপারল 2009 বলাই আছে। এটা নতুন করে বলা বা বোঝার বিষয় না, এটা বলা আছে, সেটা আপনি পালন করবেন। এবং আপনাকে তো আদালত নির্দেশ দিয়ে বলেছে, আদালত তো রায়ে সুন্দর করে এক্সপ্লেন করেছে। দেখুন, একটা মামলা তো 7 বার এমনি যেতে যায় না, বিভিন্ন বিচারপতিরা বিভিন্ন সময় সেগুলো বিচার বিশ্লেষণ করেছেন, এবং সেগুলো যদি আপনি দেখেন মানে পাতার পর পাতা, ঘন্টার পর ঘন্টা ওই নিয়ে আলোচনা হয়েছে, ওই একটা লাইনের ইন্টারপ্রিটেশন। ফলে এই যে মানে আপনি যদি বলেন যে না এটা ন্যায়সঙ্গত না, মানে যদি বলেন না আইনসঙ্গত না, এটা জোর করে বলা হবে। ফলে ডিএ এআইসিপি দিতে হবে, এটা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, এটা প্রতিষ্ঠা পাওয়ার পরে আর জোরের জায়গা নেই।